প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে অথবা বিদেশে যে যেখানে বসে আমাদের আয়োজন দেখছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার শুক্রবার সকালের নিয়মিত আয়োজন স্যাভলন টুইঙ্কেল বেবি ডাইপার্স হেলথ টিপস অনুষ্ঠানটি দেখবার জন্য। আপনাদের সাথে আছি আমি ডক্টর জিনিয়া জাফরি। চারিদিকে এখন ঘরে ঘরে জ্বর, এবং এই জ্বরের এক নতুন আতঙ্কের নাম চিকেনগুনিয়া। আজকে আমরা তাই কথা বলবো চিকেনগুনিয়া নিয়ে। চিকেনগুনিয়া জ্বর নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন দেশের একজন বরেণ্য মেডিসিন স্পেশালিস্ট, প্রফেসর ডক্টর এম.এ. কাশেম, অ্যাসোসিয়েট প্রফেসর, মেডিসিন ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ এবং হসপিটাল। আসুন স্যারের সাথে পরিচিত হই এবং জেনে নেই চিকেনগুনিয়া নিয়ে অনেক কিছু। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম, জি ভালো আছি, ধন্যবাদ। স্যার, আমরা কথা বলবো চিকেনগুনিয়া নিয়ে, কিন্তু তার আগে আমি জানতে চাইবো যে এখন আসলে এই সময়টাতে আপনাদের কাছে কি কি জ্বর, কি ধরনের জ্বরের রোগগুলো নিয়ে রোগীরা আসছেন? এখন বাংলাদেশের এই গরমের সময়টাতে পাশাপাশি বৃষ্টিপাত হচ্ছে প্রচুর। এই সময়টায় অনেকগুলো ভাইরাল ফিভারের প্রাদুর্ভাব বেশি ঘটেছে। যত বেশি জ্বর হচ্ছে তার মধ্যে অধিকাংশই হলো ভাইরাল ফিভার। আচ্ছা, এই ভাইরাল ফিভারগুলোর মধ্যে এই সময়টায় বেশি এর আগের বছরগুলোতে ডেঙ্গু দেখা দিচ্ছিল, ডেঙ্গু। এবার ডেঙ্গু চাইতে একটু বেশি প্রাদুর্ভাব দেখা দিচ্ছে নতুন এক ধরনের সমস্যা, সেটা নতুন, আমাদের দেশের জন্য প্রায় নতুন একটা রোগ, সেটা হলো চিকুনগুনিয়া। এটা একটা ভাইরাস জনিত রোগ। ডেঙ্গু যেই কারণে, যেই পরিবেশে হয়, এডিস ইজিপ্টি একটা মশা আছে, সেই এডিস মশার মাধ্যমে, কামড়ের মাধ্যমে সংক্রমিত হয়ে মানুষের এই রোগটা হচ্ছে। এবং আমাদের লক্ষণগুলো চিকুনগুনিয়া এবং ডেঙ্গু প্রায় একই রকমের। পার্থক্যটা সাধারণত হয় কি, ডেঙ্গুতে যেরকম প্রচণ্ড গায়ে ব্যথা হয় এবং কিছুটা রক্তক্ষরণ হওয়ার যে সম্ভাবনাটা থাকে, চিকুনগুনিয়া এই জাতীয় সমস্যাটা থাকে না। এখানে জয়েন্ট পেইনটা বেশি হয়, গা ব্যথার পাশাপাশি আমাদের অস্থিসন্ধি বা বড় বা ছোট জয়েন্টগুলো ব্যথা হয় এবং অনেক ক্ষেত্রে জয়েন্ট ব্যথাগুলো অনেকদিন থাকতে পারবে। আমার স্যার প্রশ্ন হচ্ছে, এতদিন তো আমরা এই চিকেনগুনিয়ার কখনো শুনিনি, হঠাৎ করে এই জ্বরটা স্যার কোথা থেকে এলো? এটা ইতিহাস যদি বলতে হয়, 80 দশকে আফ্রিকাতে আচ্ছা, একটি গ্রামে এই রোগের প্রাদুর্ভাব হয়। সেখানে প্রচণ্ড জ্বর এবং সাথে জ্বরে আক্রান্ত মানুষগুলোর অনেক বেশি জয়েন্ট পেন বা অস্থিসন্ধি ব্যথা হতো। বিশেষ করে পায়ের জয়েন্টগুলো এবং কোমরের জয়েন্টটা আক্রান্ত হওয়ার কারণে ওরা এতটাই বেশি ব্যথা হতো, তারা একটু কুজু হয়ে যেত, স্টুপ পজিশন যেটা আমরা বলি। এই পজিশনটা থেকে নামটা এসছে, টিপিক্যাল নামটা চিকনগুনিয়া। এই রোগটা বাংলাদেশে একেবারে নতুন নয়, এটি অতীতেও ছিল, বিগত কয়েক বছরে দেখা দিয়েছিল, তবে খুব সীমিত আকারে, স্পোরাডিক। বাট এই বছর এটা অনেকটা বেশি আকারে দেখা দিয়েছে। এখনো পর্যন্ত আইডিসিআর 60 বেশি কনফার্ম কেস রেকর্ড করেছে, বাট বাস্তবে সংখ্যা এর চেয়ে অনেক বেশি। আমি ঢাকা মেডিকেল আছি, সেখানে আমরা যত জ্বরে আক্রান্ত রোগী পাচ্ছি তার প্রায় অর্ধেকের কাছাকাছি রোগী চিকুনগুনিয়া আক্রান্ত হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আপনি বললেন যেটা এডিস মশা দেহ হয়, তো এইটা কি এরকম করা আছে যে এটা সকালে বেশি হয় বা রাতে বেশি হয়, যেটা ডেঙ্গু নিয়ে অনেকের একটা ধারণা আছে, এরকম কি আছে? বা এডিস মশা যেটা আছে, এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস দুইটাই ঢাকা শহরে বিদ্যমান। তো এডিস ইজিপ্টি মশাটা বেশি হয়, এরা ডে বাইটার, দিনের বেলা কামড়ায়। এবং এক্ষেত্রে এদের হ্যাবিটেটটা কিরকম, ডেঙ্গুর ক্ষেত্রে যে মিল, একই রকম মিল পাওয়া যায়। গত 2016-তে ঢাকা সিটি কর্পোরেশন এবং WHO একটা স্টাডি করেছিল, সেখানে দেখা গেছে ঢাকার প্রায় সমস্ত ওয়ার্ডগুলোতেই এই মশার প্রকোপটা অনেক বেশি এবং এডিস ইজিপ্টি মশাটা বেশি। তারা দিনের বেলা কামড়ায় এবং তারা পরিষ্কার পানিতে বসবাস করে। সো আমাদেরকে, আমি দর্শকদেরকে বলবো সাবধান হতে। আমাদের বাসার পাশের আঙ্গিনায় যেখানে ফুলের টব রাখা হয়, সেই ফুলের টবে যে পানিটা জমে থাকে, এসি কন্টেনার যেখানে সেখানে পানি জমে থাকে, আমরা অনেক সময় আমাদের মনে বাজাতে অনেক পাত্র থাকে যেগুলোতে পানি জমে থাকতে, বৃষ্টির পানি, ডাবের খোসা এবং অন্যান্য যে কোনো গাড়ির টায়ার, এই সমস্ত জায়গায় যে পানিটা জমে থাকে, পরিষ্কার পানি, এই পানিগুলোর জন্য কোনো মতেই 3 দিনের বেশি থাকতে না পারে। এগুলো নিয়মিত আমরা পরিষ্কার করে ফেলে দেওয়া, সেটা নিশ্চিত করতে পারলে, আমাদের বাড়ির আঙিনার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারলে এর হাত থেকে রক্ষা পাওয়া যাবে। আপনি বলছিলেন যে চিকেনগুনিয়াতে অনেক সময় ডেঙ্গুর মতোই ফিচার নিয়ে আসে, তো তারপরে আমি জানতে চাইবো যে কি কি লক্ষণ দেখলে একজন মানুষ ভাবতে পারে যে না, এটা তার চিকেনগুনিয়া হওয়ার সম্ভাবনাই বেশি? আপনি ঠিকই বলেছেন, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া যেহেতু দুইটাই ভাইরাস বাহিত রোগ, ডেঙ্গু হয় আমাদের ডেঙ্গির যে ভাইরাস দিয়ে, এটা হচ্ছে চিক ভাইরাস দিয়ে হয়। এখানে জ্বর দুই ক্ষেত্রেই খুব অ্যাব্রাপ্ট অনসেট, খুব হঠাৎ করে অনেক বেশি জ্বরে আক্রান্ত হয়ে যায়, 104-5 ডিগ্রি জ্বর দিয়ে আসতে পারে এবং জ্বরটা কন্টিনিউয়াস জ্বর, দুই ক্ষেত্রেই কন্টিনিউয়াস জ্বর। তো এই ক্ষেত্রে জ্বর দেখে পার্থক্য করা খুব কঠিন, কিন্তু পার্থক্য যে ক্ষেত্রে হয়
জ্বরের সাথে র্যাশ, দুই ক্ষেত্রে র্যাশ বা গায়ে দাগ আসতে পারে, কিন্তু ডেঙ্গুতে সাধারণত শরীরের বেশিরভাগ জায়গায় ব্যথা করে, আমরা বডি একটা যেটা বলি মাসেল পেন, এই ক্ষেত্রে শরীরের ব্যথা হতে পারে। পাশাপাশি ডেঙ্গুতে সাধারণত জয়েন্ট পেন হয় না। আচ্ছা, এখানে যে পার্থক্য করা যে ব্যাপারটা আর্থ্রাইটিস বা আর্থ্রালজিয়া, মানে স্মল অ্যান্ড লার্জ জয়েন্টস, আমাদের শরীরের ছোট এবং বড় যে অস্থিসন্ধিগুলো আছে, এখানে জয়েন্টগুলো আক্রান্ত হতে পারে এবং জয়েন্টগুলো ফুলে যায়। এবং এই জয়েন্ট পেইনটা অনেক সময় সাধারণত 1 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাওয়া সুযোগ বেশি, 80-90% কেসে এটি আগে আগে ভালো হয়ে যায়। বাট কিছু কিছু ক্ষেত্রে এটা এমনকি 3 মাস পর্যন্ত এই জয়েন্ট পেন এবং জয়েন্টের প্রদাহটা থেকে যেতে পারে। এই পার্থক্যটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট পার্থক্য হলো 5-7 দিন পরে যখন ডেঙ্গুটা থেমে যায়, তখন আমাদের রক্তে প্লেটিলেট দ্রুত কমে যেতে থাকে। এই প্লেটিলেট কমে যাওয়া এবং রক্ত ঘন হয়ে যায়, এই কারণে আমাদের রক্তক্ষরণের সম্ভাবনা দেখা দেয়। ইন্টারনাল ব্লিডিং অথবা গায়ের চামড়ার নিচে যে আমাদের যে ব্লিডিং হয়, সেটা এক্ষেত্রে চিকুনগুনিয়ায় একেবারে রেয়ার। এখানে প্লেটিলেট কমে যায় না, সুতরাং রক্তক্ষরণের সম্ভাবনাটা কম। এদিক দিয়ে চিকুনগুনিয়া তুলনামূলক নিরাপদ অসুখ, অর্থাৎ কোনো আতঙ্কের কোনো কারণ নেই। চিকুনগুনিয়া যে আমরা যেন আতঙ্কিত না হয়ে যাই, এর চিকিৎসা আছে। হয়তো কোনো কোনো ক্ষেত্রে সাফারিং বা কষ্টটা একটু বেশি হয়। আপনি বললেন যে এই ধরনের রক্ত জমাট বাঁধার প্রবণতা এদের কম, কিন্তু এছাড়া আর্থ্রাইটিস ছাড়া বা মানে জয়েন্ট পেন ছাড়া আর কি কোনো সমস্যা নিয়ে আসতে পারে তারা? চিকুনগুনিয়া সাধারণত যতগুলো কমপ্লিকেশন হয় তার মধ্যে আর্থ্রাইটিসটাই বেশি, বাট খুব অল্প কিছু ক্ষেত্রে মারাত্মক কিছু কমপ্লিকেশন হতে পারে, যেমন মেনিনজাইটিস, এনকেফালাইটিস, মানে ব্রেনে প্রদাহ হয়ে অজ্ঞান হয়ে যাওয়া পর্যন্ত সম্ভব। আচ্ছা, এই জাতীয় সমস্যা আক্রান্ত হতে পারে, মায়ালজিয়া হয়, এবং আরো কিছু নিউরোলজিক্যাল ডেফিসিট থাকতে পারে, অবশ হয়ে যাওয়াতে কারণ জিবিএস এর মতো কঠিন সিমটমও হতে পারে। বাট সেটা মানে সংখ্যায় নিতান্তই দুর্ভাগ্যজনক কম। আপনাদের কাছে যখন আসেন রোগীরা, তখন আপনারা কিভাবে কনফার্ম করেন যে এটা আসলে চিকুনগুনিয়া? দেখুন, চিকুনগুনিয়া আমরা যেভাবে রোগ নির্ণয় করে থাকি, এটা মূলত ক্লিনিক্যাল যে সিমটোমোলজিটা বললাম, এই সিমটম এবং সাইন থেকে এই রোগটা আমাদের ডাক্তারদের চিনে নিতে হবে। তারপরেও যদি কোনো কারণে রোগটা, আমাদের প্রথম দায়িত্ব হলো, যেহেতু একই সময় ডেঙ্গু এবং চিকুনগুনিয়া হচ্ছে, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুই ক্ষেত্রে আমাদের ব্যথার ওষুধ প্রয়োগ করার একটা প্রশ্ন আসে। সুতরাং আমাদের ব্যথার ওষুধ দেওয়ার আগে আমাদেরকে নিশ্চিত হতে হবে যেটা ডেঙ্গু না। এই জন্য আমাদের বিশেষজ্ঞ প্যানেল যেটা বলতে, আমরা কয়েকদিন আগে একটা ওয়ার্কশপ করছি ঢাকা মেডিকেলে। আমরা বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে মেডিসিন সোসাইটি অফ মেডিসিনের আন্ডারে এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে একটা গাইডলাইন বের করা হয়েছে আমাদের সমস্ত দেশের ডাক্তারদের জন্য। এই গাইডলাইনের যেটা বলা হয়েছে যে আমরা কাউকে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথার ওষুধ প্রয়োগ করবো না প্রথম সপ্তাহে। কারণ যদি ডেঙ্গু থাকে এবং প্যারাসিটামল বাদে অন্য কোনো ব্যথার ওষুধ, যেগুলো অ্যানিসাইড গ্রুপের ব্যথার ওষুধ দেওয়া হয়, তাহলে প্লেটিলেট স্বল্পতা থাকার পরেও যদি অ্যানিসাইড দেওয়া হয়, তখন মারাত্মক ব্লিডিং বা রক্তক্ষরণ হয়ে রোগীর জীবন আশঙ্কার সম্ভাবনা আছে। এই জন্য আমি সবাইকে বলবো, এরকম ব্যথার জন্য শুধুমাত্র প্যারাসিটামলটাই নিরাপদ হিসাবে গণ্য। বাট যদি 1 সপ্তাহের পরেও এই জয়েন্ট পেন বা ব্যথাটা না সারতে চায়, তাহলে আমাদেরকে অবশ্যই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে প্রথমত যেটা ডেঙ্গু না, এবং এটা চিকুনগুনিয়ার সম্ভাবনা কি। একটা খুব সাধারণ টেস্ট আছে কমপ্লিট ব্লাড কাউন্ট, জানেন। এই কমপ্লিট ব্লাড কাউন্ট করলে এখানে লিম্ফোসাইট যে কাউন্ট আছে, এই লিম্ফোসাইট কাউন্টটা কমে যায়। লিম্ফোপেনিয়া ডেঙ্গুতেও হয়, চিকুনগুনিয়া হয়, বাট চিকুনগুনিয়া লিম্ফোপেনিয়াটা একটু বেশি হতে পারে। আমি এরপরে জানতে চাইবো যে একটু ট্রিটমেন্টের ব্যাপার। আপনি বললেন যে প্যারাসিটামলের কথা, কিন্তু এই জ্বরগুলো এমন যে 103-4 জ্বরের থাকে এবং জ্বরটা বেজ লাইনে আসতে চায় না। তো সেই ক্ষেত্রে কতক্ষণ পর পর এবং কয়টা করে প্যারাসিটামল রোগী নিতে পারবেন? যদি কারো কিডনির সমস্যা থাকে না থাকে, লিভারের সমস্যা আগে থেকে না থাকে, সেই ক্ষেত্রে প্যারাসিটামলটা সবচেয়ে সেফ। এবং একজন অ্যাডাল্ট 50 বা 60 কেজির একজন পূর্ণবয়স্ক মানুষ প্যারাসিটামল 500 মিলিগ্রামের যেটা হয়, এক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে প্যারাসিটামলের অনেকগুলো ভার্সন পাওয়া যায়, যেমন কতগুলো এক্সট্রা বা ক্যাফিনযুক্ত ওষুধ পাওয়া যায়, সেগুলো আমরা বর্জন করতেই বলবো। শুধু প্যারাসিটামল 1 গ্রাম মানে 500 মিলিগ্রামের 2টা ট্যাবলেট আপনি এমনকি দিনে 4 বার পর্যন্ত নিরাপদে খাওয়া যায়, অর্থাৎ 5-6 ঘন্টার গ্যাপে, 6 ঘন্টা গ্যাপে গ্যাপে খাওয়া যাবে। এটা তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। এবং যদি এক্ষেত্রে জ্বর নামতে না চায়, কিছু স্পঞ্জিং করা, একটু তরলজাত খাবার বেশি খাওয়া, এই সময়ের মধ্যে একটু বিশ্রামে থাকা, বা সাপোজিটরি প্যারাসিটামল সাপোজিটরি পর্যন্ত দেওয়া যেতে পারে। আর যদি 1 সপ্তাহের মধ্যে আমরা প্যারাসিটামলটা অ্যাডভাইস করি, 1 সপ্তাহের পরে জ্বর সেরে যাওয়ার পরে যদি ব্যথা কমতে না চায়, তখন আমরা প্রয়োজনে
কিছু পরীক্ষা নিরীক্ষা করে ডেঙ্গু যে হয় না এটা নিশ্চিত হয়ে তখন ব্যথানাশক যে ওষুধগুলো আছে সেগুলো প্রয়োগ করা যেতে পারে। সময় হয়ে গেল স্যাভলন টুইঙ্কেল বেবি ডাইপার হেলথ টিপস অনুষ্ঠানে একটি বিজ্ঞাপন বিরতির পরে আবার আলোচনায় ফিরবো। সে পর্যন্ত চোখ রাখুন এটিএন বাংলায়। ফিরে এলাম স্যাভলন টুইঙ্কেল বেবি ডাইপার হেলথ টিপস অনুষ্ঠানে বিরতির পর থেকে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। চলুন ফিরে যাই আলোচনায়। স্যার, আপনি বলছিলেন চিকেনগুনিয়া নিয়ে অনেক কিছু আমরা জানতে পারলাম। তো আমার একটা প্রশ্ন হচ্ছে স্যার, যদি এই ব্যথাটা, আপনি তো বললেন যে এক সপ্তাহ পরে গেলে আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যথার ওষুধ খেতে পারবো, কিন্তু এরপরে ব্যথা যাচ্ছে না, ব্যথাটা কতদিন পর্যন্ত থাকতে পারে এবং সেক্ষেত্রে কি করণীয়? একটু আগে আমি বলেছি যে বেশিরভাগ ক্ষেত্রে ব্যথাটা 1-2 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে আমরা এটা 3টা ফেজে ভাগ করি, যে প্রথমে যে ব্যাপারটা হয় একিউট ফেজ 3 সপ্তাহের মধ্যে, তারপরে না হলে এমনকি কোনো কোনো ক্ষেত্রে 3 মাস বা তার চেয়েও বেশি ব্যথা থাকতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে আগে থেকে যাদের ব্যথার অসুখ আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা অন্যরকম আর্থ্রাইটিস আছে, তাদের ক্ষেত্রে এই রোগটা হওয়ার পরে সেইগুলোর প্রকোপ অনেক বেশি হয়ে যেতে পারে। তখন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যথানাশক ওষুধ বাদেও অনেক অনেক ক্ষেত্রে এই রোগটাকে প্রতিরোধকারী কিছু ঔষধ আছে, আমরা বলি ডিজিজ মডিফাইং এজেন্ট। এই ধরনের কিছু বিশেষ মেথোট্রেক্সেট বা সালফাসালাজিন এই জাতীয় কিছু ওষুধ প্রয়োগ করার প্রশ্ন উঠতে পারে। তবে এই ক্ষেত্রে অবশ্যই যেন একজন মেডিসিন বিশেষজ্ঞের চিকিৎসার অধীনে মতামত নিয়ে সেই জাতীয় চিকিৎসা আরম্ভ করার প্রয়োজন করতে পারে। স্যার, আরেকটা প্রশ্ন, একবার যদি চিকেনগুনিয়া হয় তার কি আবার হতে পারে? চিকেনগুনিয়া একটা লাইফ টাইম ইমিউনিটি দেয়, এটা সুখের কথা হলো একবার হলে পরবর্তীতে আর চিকেনগুনিয়া হওয়ার সম্ভাবনা নেই। এটা খুবই একটা মানে আশার কথা। পরিবারের একজনের হয়েছে, আরেকজনের কি হওয়ার চান্স থাকে? এটা কোনো হাঁচি কাশির মাধ্যমে ছোঁয়াচে রোগ না, সুতরাং একজন থেকে আরেকজনের যায় ব্যাপারটা এরকম না। কিন্তু দেখা যাচ্ছে একটা পরিবারে অনেকেই আক্রান্ত হচ্ছে। এর কারণ তো আসলে মশা, যে মশাটা একজন পরিবারের একজনকে কামড়ায়, সুতরাং অন্যদেরকেও কামড়ানোর সুযোগ থাকে। এক্ষেত্রে আমরা বলবো যারা ভালনারেবল পেশেন্ট, যারা হাই রিস্ক গ্রুপ, স্পেশালি প্রেগনেন্ট উইমেন, শিশু, তারপরে যাদের আগে থেকে লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, ডায়াবেটিস, শ্বাসকষ্টের রোগ বা এই জাতীয় যারা মারাত্মক অসুখে আক্রান্ত আছে, এরকম সময় যদি পরিবারের একজনকে অসুস্থ হয়, তাকে ওই রোগীকে মশারির ভিতরে রাখতে হবে, এমনকি দিনের বেলাতেও এটা বেস্ট হবে। এবং যে সমস্ত মারাত্মক ঝুঁকিক্রান্ত রোগী আছে তাদেরকেও মশারির ভিতরে থাকাটা বাঞ্ছনীয় দিনের বেলায়ও, কারণ এই মশাগুলো দিনের বেলায় মূলত কামড়ায়। স্যার, তাহলে আপনি বলছিলেন প্রেগনেন্সির কথা, তো প্রেগনেন্সিতে যদি কারোর এরকম হয়, তার সেই ক্ষেত্রে তার জন্য কি কোনো ওষুধের চেঞ্জ আছে বা কি করবে সে? আর মশারির কথা যেটা বললাম একটু আগে, মশারি যদি একান্ত দেওয়া সম্ভব না, তাহলে মসকিউটো রিপেলেন্ট পাওয়া যায়, যেটা গায়ে মাখলে ওই মশাগুলো সেখানে কামড়াইতে পারে না। আর এইখানে প্রেগনেন্সির ক্ষেত্রে কিছু ঝুঁকি আছে বিশেষ করে। তবে একটা ভালো দিক হলো, যদি প্রেগনেন্সি 7 মাসের কম হয়ে থাকে তাহলে ওই মায়ের থেকে ওই বাচ্চার আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। আচ্ছা, কিন্তু যদি 7 মাসের পরে হয়, তখন ডিউরিং দ্য ডেলিভারি পিরিয়ড, সিজারিয়ান সেকশন বা নর্মাল ডেলিভারি যেটাই হোক না কেন, ওই সময়টায় বাচ্চার চিকুনগুনিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এবং ওই সময়টায় থার্ড ট্রাইমেস্টার প্রেগনেন্সিতে যদি মায়ের চিকুনগুনিয়া হয়, তাহলে অ্যাবর্শন, ফিটাল ডেথ এরকম হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য বলবো, চিকুনগুনিয়া যদি কোনো আক্রান্ত হওয়ার সম্ভাবনা পরিবারের কারো থাকে, তাহলে ওই সময় মায়েকে বিশেষ করে যতটুকু সম্ভব মশারি ভিতরে থাকা অথবা মসকিউটো রিপেলেন্ট ইউজ করা, এবং যদি চিকুনগুনিয়া আক্রান্ত হয় প্রথমে এই বিশেষজ্ঞটাকে চিকিৎসা সম্পন্ন হয়ে ওষুধ খেতে পারে, কারণ ওই সময়টায় প্যারাসিটামল ছাড়া অন্যান্য ব্যথার ওষুধ একেবারেই দেওয়া যাবে না। স্যার, আমি জানতে চাইবো ছোট শিশুদের ক্ষেত্রে, বাচ্চাদের তো হচ্ছে, তো তাদের জন্য আমরা কি ধরনের? শিশুদের উপসর্গ নানা রকম হয়ে থাকে, একেবারে অ্যাসিম্পটোমেটিক হতে পারে, দেখা গেল জ্বরটা বোঝাই গেল না, অথবা এরপরে জয়েন্ট পেন শুরু হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে জ্বর সহ জয়েন্ট পেন আসতে পারে। আর বাচ্চাদের ক্ষেত্রে আমি একটা কথা বলেছি যে চিকুনগুনিয়া শুধু ব্যথা নিয়ে বলছি, র্যাশ হয় অনেক সময়, কিছু মুখে মানে আলসার হতে পারে, যেমন অ্যাপথাস আলসার, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, এরকম জিহ্বার মধ্যে কিছু অসুখ হওয়া, এগুলো দিয়েও আক্রান্ত হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে বললাম যে রেয়ার কমপ্লিকেশন, মেনিনজাইটিস, এনকেফালাইটিস পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং শিশুদেরকে এই ক্ষেত্রে আমাদের এই সময়টা যেন মশায় কামড় দিতে না পারে, সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকাটাই বাঞ্ছনীয়।
স্যার, এই চিকেনগুনিয়া কি কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন রয়েছে? না, এখন পর্যন্ত চিকেনগুনিয়া কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন নেই। স্যার, এই যে আপনি বললেন যে চিকেনগুনিয়ার এত কমপ্লিকেশন বা এত রকম শরীর ব্যথা, এত জ্বর, তো আমরা তো আসলে আতঙ্কিত হয়ে যাচ্ছি এবং ভাবছি যে আমাদের বুঝি হসপিটালে ভর্তি হতে হবে। তো আসলে কখন একটা রোগীকে হসপিটালাইজড হওয়া উচিত? ধন্যবাদ। এই ক্ষেত্রে আমি বলবো চিকেনগুনিয়া নিয়ে আপনাদের এত আতঙ্কের কোনো কারণ নেই। চিকেনগুনিয়া অতি মৃদু সমস্যা থেকে আরম্ভ করে অনেক বেশি পর্যন্ত হতে পারে, যেটা বললাম। যদি সিভিয়ার ডিজিজ থাকে, তার অনেক বেশি ব্যথা, 2 সপ্তাহ পর্যন্ত প্যারাসিটামল বা ব্যথার ওষুধ দিয়ে কোনোভাবেই ব্যথা কমানো যাচ্ছে না, তার স্বাভাবিক দৈনন্দিন জীবন বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে, অন্য কোনো কমপ্লিকেশন দেখা দিয়েছে, অথবা কোনো একটা রোগী যিনি আগে থেকে বলতে কোমরবিড ডিজিজ, আগে থেকে বেশি মারাত্মক রোগে আক্রান্ত, ক্রনিক ডিজিজ, তার সাথে চিকেনগুনিয়া প্রকোপ হয়েছে, এরকম ক্ষেত্রে হসপিটালে ভর্তি করা যেতে পারে। অন্যথায় শুধু শুধু হসপিটালে ভর্তি হয়ে যাওয়ার মতো রোগীটা না, কোনো চিকিৎসকের আন্ডারে চিকিৎসা করা, ক্ষেত্র বিশেষে বিশেষজ্ঞ চিকিৎসার পরামর্শ নিয়ে চিকিৎসা করাটাই যথেষ্ট। আমরা এসে পড়েছি অনুষ্ঠানের প্রায় শেষ দিকে। আপনি যদি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতেন, এই চিকেনগুনিয়া যে এই যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, এ থেকে তারা কিভাবে বাঁচবে এবং কি করলে এই জ্বরটা থেকে তারা দূরে থাকতে পারবে? ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে বলবো, যদিও চিকেনগুনিয়া একটা নতুন রোগ, এ নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই, আপনাদের সাবধানতাটাই যথেষ্ট। এবং আমাদের বাড়ি, অফিস এবং তার আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, কোথাও যেন পানি জমে থাকতে না পারে সেটা নিশ্চিত করেন। বাড়ির আশেপাশে যেগুলো বললাম, ডাবের খোসা অথবা কোনো কন্টেইনার, ফুলের টব বা অন্য কোথাও যদি কোনো পানি জমে থাকে, সেই পানিগুলো আপনারা নিয়মিত অপসারণ করুন। এতে চিকেনগুনিয়া এবং ডেঙ্গুর মতো মারাত্মক রোগের হাত থেকে আমরা রক্ষা পেতে পারবো। এবং যদি চিকেনগুনিয়া আক্রান্ত হন, এই গরমের মধ্যে বেশিরভাগ সময় আপনার কিছুটা বিশ্রামে থাকুন, অতিরিক্ত তরল জাতীয় খাবার খান, ফলমূল বেশি করে খান, এবং প্যারাসিটামল জাতীয় ওষুধটাই সবচেয়ে নিরাপদ এখন পর্যন্ত। তারপরে যদি ব্যথা আক্রান্ত হন এবং চিকেনগুনিয়া জ্বরে আক্রান্ত হওয়ার পরে আপনারা একজন আক্রান্ত হলে বাড়ির অন্য সদস্যকে নিরাপদে রাখার জন্য মশারি ব্যবহার করুন এবং ডাক্তার অথবা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করুন। বিনা কারণে আপনারা প্যারাসিটামলের বাইরে অন্য কোনো ব্যথার ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। তাহলে ইনশাআল্লাহ আপনারা নিরাপদ থাকতে পারবেন বলে মনে করি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। আগামী কোনো পর্বে আপনার সাথে আবার দেখা হবে। ধন্যবাদ আপনাকেও, এবং বিশেষ করে এটিএন বাংলাকেও একটি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন রোগ নিয়ে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। শুনলেন তো, চিকেনগুনিয়া মানেই আতঙ্ক নয়, নয় কোনো ভয় ভীতি, প্রয়োজন সচেতনতা এবং সতর্কতা। দর্শক, সময় হয়ে গেল আজকের অনুষ্ঠানে হেলথ টিপস দেখবার। চলুন দেখে আসে কি আছে আজকের স্যাভলন হেলথ টিপসে। রমজানে স্বাস্থ্য সুরক্ষার কিছু টিপস। রমজান মাস হচ্ছে রহমতের মাস। আমরা জানি সাধারণত রোজায় অসুস্থ মানুষও সুস্থ থাকেন, আর যে কোনো মানুষই চাইলে সুস্থ থাকতে পারেন, তবে সেটা অবশ্যই সঠিক নিয়ম মেনে চলার পর। কিন্তু যদি তা মানা না হয়, তাহলে ভালো চাইতে খারাপই হয়। তাই এই রমজান মাসে ভালো থাকার জন্য কিছু নিয়ম মেনে চললে স্বাস্থ্য ভালো থাকার পাশাপাশি পুষ্টিও নিশ্চিত হবে। অনেকেরই রোজার সময় ইফতারে অনেক বেশি খাওয়ার প্রবণতা দেখা দেয়, যার ফলে ওজন বৃদ্ধি পায়। তাই ফল ও সবজির সমন্বয়ে তৈরি স্বাস্থ্যসম্মত ইফতার করা, মিষ্টি পানীয় যতদূর সম্ভব এড়িয়ে চললে এবং কর্মব্যস্ত থাকলে সুস্থ থাকা ও ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ইফতারে মাগরিবের নামাজের আগে সব খাবার এত দ্রুত খাওয়া সম্ভব হয় না। তাই প্রথমে খেজুর, স্যুপ, ফল, সালাদ ইত্যাদি খেয়ে নামাজের পরে অন্যান্য খাবার খেলে এই সময়ের মাঝে খাবারগুলো হজম হয়। এর ফলে বেশি খাবার খেয়ে ফেলার অস্বস্তি থাকে না। রোজায় সেহরির খাবার অনেকেই খান না, যা ঠিক নয়, কারণ সেহরির খাবারটা সারা দিনের রোজাকে সহজ ও সহনীয় করতে এবং জীবনী শক্তি ও কাজের শক্তি বজায় রাখার জন্য অত্যাবশ্যকীয়। তাই এই সময়ে খাবারে ভাত, রুটি বা ধীরে ধীরে শোষিত হয় এমন শর্করা সমৃদ্ধ খাবার নিশ্চিত করুন। বিভিন্ন লবণ জাতীয় খাবার ও টিনজাত প্রসেস খাবার, লবণাক্ত বাদাম, আচার, অতিরিক্ত ঝাল খাবার ইত্যাদি না খাওয়াই ভালো, কারণ এগুলো খেলে সারাদিন তৃষ্ণা অনুভব করবেন। এছাড়া অন্যান্য খাবারে লবণের পরিমাণ কমিয়ে আনতে চেষ্টা করুন। এর পরিবর্তে খাবারের স্বাদ বৃদ্ধির জন্য বিভিন্ন সবজি ও ভেষজ মশলা ব্যবহার করুন। বিভিন্ন ধরনের রকমারি ইফতার রোজায় প্রত্যেকেরই খেতে ইচ্ছে করে, কিন্তু শরীরের সুস্থতা বজায় রাখতে চাইলে সেগুলো প্রতিদিন খাওয়া চলবে না।
খুব যদি ইচ্ছে করে সপ্তাহে একদিন অন্যান্য সুষম খাবারের সাথে পছন্দনীয় খাবার খুব কম পরিমাণে খেতে পারবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের স্যাভলন টুইঙ্কেল বেবি ডাইপার হেলথ টিপস অনুষ্ঠানে। আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশের সবাইকে। আল্লাহ হাফেজ।